হ্যালো বন্ধুরা, চলে এসেছে আরও একটা নতুন গল্প নিয়ে। গল্পটির নাম বাঁশির সুরে পড়ি পাগল। তো চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। পর্ব ১। আপ্পা ও আপ্পা, বাইতে আছো? আরে মামা যে, কেমন আছেন মামা? আসেন আসেন, এতদিন পর আমাদের বাড়িতে। কে রে সম্রাট, আমি কি আইতে পারি না? আরে মামা, রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। বসেন বসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। বাবা বাড়িতে নেই, মাঠে গেছে কাজ করতে। তোর লিগা আর তোর ছোট বোনের লিগা দুলাভাই কত না কষ্ট করে। তোর তো পড়ালেখা শেষ, তুই একটা কাজকাম করতে পারোস না? মামা, কি কাজ করব? গ্রামে তো তেমন কোনো কাজকাম পাচ্ছি না। আর ঢাকায় গিয়ে যে চাকরি করব, সেখানে কার কাছে যাব? কিভাবে কি করব? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি দেখতাছি, তুই যা তো তোর মারে ডাইকা নিয়ে আয়। ঠিক আছে মামা, আমি মাকে ডেকে নিয়ে আসছি, আপনি বসেন। মা, ও মা, মামা এসেছে, তোমাকে ডাকছে। সত্যি? বাদল? বাদল আইছে? কতদিন পর? যা তো সম্রাট, একটা কাম কর, এখনই একদরে মাঠে যা। তোর বাপের থিকা কিছু টেকা নিয়া একদরে বাজারে যাবি, বড় দেখে একটা মাছ কিনবি। যা যা, আর দেরি করিস না বাপধন। মা, তুমি তো খুব ভালো করে জানো বাবার কাছে টাকা নেই। সে কোথা থেকে টাকা দেবে? টেকা নাই মানে? আমি কি আমার ভাইরে ক্ষুদা ভাত দিমু? যা তো টেকা লাগবো, মানে টেকা লাগবই। কেশতে কেশতে কি হয়েছে আপ্পা? কি হয়েছে রে? না মামা, কিছু হয় নাই। ওই তুই চুপ কর। দেখ আপ্পা, আমি বাইরে থিকা সব শুনছি। আমি তোর ঘরে খাইতে আহি নাই, একটা ভালো প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব ভাই? দেখ আপ্পা, আমাগো সম্রাট তো পড়ালেখা শেষ করছে, এই গ্রামে কোনো কামকাইজও পাইতাছে না। কেমনে কি করব? তাই ভাবতাছি সম্রাটরে আমি আমার লগে আমাগো গ্রামে নিয়া যামু। আমাগো গ্রামে ওই যে মিয়া বাড়ি আছে না? আছে তো। ওই মিয়া বাড়ি তো একটা লোক লাগবো। আসলে তারা সবাই তো ঢাকায় থাকে। ছোট মিয়া আমারে কইল, একটা ভালো লোক হইলে বাড়িটা দেখাশোনা করাইতে পারবো। তাই ভাবলাম আমাগো সম্রাটরে এই কামডায় ঢুকাই দেই। হুনেই থাকলো, বাড়িতে থাইকা বাড়িটা দেখাশোনা করল। 2টা গরু আছে, গরু 2টার পালল। মাসে মাসে ভালো একটা মাইনা পাইব। তুই কি কস? এইটা তো ভালো প্রস্তাব। সম্রাট, এক কাম কর বাপধন, তুই হপায় তোর মামার লগে চইলা যা। তোর বাপে বাইতে আইলে তোরে আর যাইতে দিব না। কিন্তু মা, আমি তো পড়াশোনা করেছি, আমি কি এই কাজ করতে পারবো? পারবি না মানে? অবশ্যই পারবি। দেখ, তুই এই ঘরের বড় পোলা, তোর একটা ছোট বোন আছে। তুই এই ঘরে দায়িত্ব নিবি না তো কে নিব বাপধন? যা যা, আর কথা বাড়াইস না। ঠিক আছে মা, তুমি যেমনটা বলছো। চলো মামা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাদল মামার সাথে তার গ্রামে ফিরে আসি। তার গ্রামে আসার পর মামা আমাকে নিয়ে তাদের গ্রামের সবথেকে বড় বাড়ি মিয়া বাড়িতে ছোট মিয়া সাহেবের সাথে দেখা করায়। আসসালামু আলাইকুম মিয়া সাহেব, আপনি কইছিলেন না একটা লোক লাগবো? এইটা আমার ভাই গোনা, অনেক ভালো একটা পোলা, শিক্ষিত একটা পোলা। আপনার বাড়িতে থাকলে দেখাশোনা করতে পারবো সব কিছু। ও কইছিলাম তো। বহ। তো তোমার নাম কি? জি, আমার নাম সম্রাট। হেসে সম্রাট। হাসাইলা, তুমি আমার বাড়িতে কাম করবা, আর তোমার নাম সম্রাট। জায়গা হুনো, এই বাড়িতে থাকতে হইব। আমরা সবাই ঢাকায় থাকি। হুন থেইকা তোমার মাইনা পাঠায় দিমু, তুমি খালি আমাগো এই বিশাল বাড়িটা দেখা শুইনা রাখবা। আর হ্যাঁ, আমার শখের কিন্তু 2টা গরু আছে। গরু 2টারে ঠিকমতো পালবা, ওগো জানি কোনো অযত্ন না হয়। সকালবেলা ঘুম থেইকা উইঠাই ওগো 2জনরে নিয়া পাশের মাঠে নিয়া ঘষ খাওয়াইবা। দুপুরবেলায় গোসল করাইয়া আবারও গোয়াল ঘরে আয়না বাইন্ধা দিবা। মনে থাকবো তো? জি মনে থাকবে। ঠিক আছে, হইল তাইলে। যাও। বাদল, রাইখা দিলাম। কামে রাইখা দিলাম। তুমি তো পরিচিত আছোই। জি, আপনার কোনো সমস্যা হইব না, আমি আছি। আচ্ছা, যাও তাইলে। পরের দিন সকালে ছোট মিয়া সাহেব ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তার আগে সে আমাকে বলে, ওই মিয়া, আবার ভয় পাইবা না তো? এত বড় বাড়িতে একা থাকবা? না, ভয় পাবো না। আমি খুবই সাহসী একটা ছেলে, আপনি চিন্তা করবেন না। তাছাড়া কোনো সমস্যা হলে আমি আপনাকে ফোন দেব।
কোনো সমস্যা হলে ফোন দিও, আর বাড়িটা ভালোমতো দেইখা রাইখো। মিয়া সাহেব তার মতো করে ঢাকায় চলে যায়। সে যাওয়ার পর আমি গোয়াল ঘরের সামনে গিয়ে দাঁড়াই। দেখতে পাই দুইটা গরু, একটা গাভী গরু আর একটা ষাঁড় গরু। আমি নিজের মতো করে তাদের দুজনের নাম দেই। গাভী গরুটার আমি নাম রাখি রত্নাবতী, আর ষাঁড় গরুটার আমি নাম রাখি বাদশাহ। তাদের দুজনকে আমি গোয়াল ঘর থেকে বের করে নিয়ে আসি। তারপর তাদের মাথায় হাত বোলাতে বোলাতে বলি, বাদশাহ আর রত্নাবতী, তোরা দুজনেই এখন আমার বন্ধু। এই বাড়িতে আমি একাই থাকব, তোরা ছাড়া তো আমার আর কেউ নেই। জানিস, পুরুষদের জীবন এমনিই হয়, বাবা মাকে ছেড়ে দূরে গিয়ে কাজ করতে হয়। কিন্তু কি করব, আমাদের কাঁধে তো অনেক কিছুর দায়িত্ব। চল, তোদেরকে মাঠে নিয়ে যাই। কেন জানি না, আমার মনে হচ্ছিল আমার কথাগুলো গরু দুটি খুব ভালো করে বুঝতে পারছিল। এত শান্ত গরু আমি এর আগে আর কখনো দেখিনি। তারা আমার কথা শুনে আমার সাথে হাঁটা দেয় মাঠের উদ্দেশ্যে। মিয়া বাড়ির পাশেই বিশাল এক মাঠ। আমি সেই মাঠে গরু দুটিকে ছেড়ে দেই আর বলি, রত্নাবতী আর বাদশাহ, তোমরা কিন্তু কোথাও যাবে না, এখানেই ঘাস খাবে। আমি ওই পাশে ওই বটগাছের নিচে তোমাদের জন্য অপেক্ষা করছি। দুপুর হলে তোমাদেরকে নিয়ে আমি গোসল করাতে যাব। গরু দুটি খুব শান্তভাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবুজ লতাপাতা খাচ্ছিল, আর আমি এই সুযোগে সেই বিশাল বড় বটগাছের নিচে বিশ্রাম করছিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। দুপুর হতেই আমি গরু দুটিকে নিয়ে নদীর পাড়ে চলে যাই। সেখানে তাদের দুজনকে সুন্দর করে গোসল করিয়ে আবারও গোয়াল ঘরে এনে বেঁধে আমি সকল দরজা জানালা বন্ধ করে দেই। বিশাল এই বাড়িটির চারিপাশে ইটের তৈরি উঁচু উঁচু দেয়াল আছে, চোর আসতে পারবে না। কিন্তু এই বাড়ির ভেতরে অনেকগুলো গাছপালা আছে। সেখান থেকে বিশেষ করে কয়েকটা ফুলের গাছ আছে, আর বাড়ির মাঝখানে অনেক সুন্দর একটা দোলনা আছে। আমি সবগুলো বাতি জ্বালিয়ে দেই। ঘরে বসেছিলাম, মনটা খুবই খারাপ ছিল। ভয় লাগছিল না, কিন্তু বাবা মার কথা, আমার ছোট বোনের কথা খুব মনে পড়ছিল। ছোট থেকেই আমার যখন খুব বেশি মন খারাপ হয়, তখন আমি বাঁশি বাজাই। আমি যেখানেই যাই না কেন, আমার সাথে করে আমার নিজ হাতে তৈরি বাঁশের বাঁশিটা সাথে করেই নিয়ে যাই। আমি আমার ব্যাগের ভেতর থেকে আমার সেই বাঁশিটাকে বের করি। তারপর ঘরের বাইরে এসে সেই দোলনার উপরে বসে মনের সুখে বাঁশি বাজাতে শুরু করি। আমি বাঁশি বাজাচ্ছিলাম, এভাবেই আধা ঘন্টা পার হয়ে যায়। একটা সময় আমি খুব সুন্দর একটা ফুলের গন্ধ পেতে থাকি। এত সুন্দর ফুলের ঘ্রাণ কোথা থেকে আসছে? আমি বাঁশি বাজানো বন্ধ করে দেই। ভাবছিলাম, দিনের বেলায় তো আমি চারিপাশ ঘুরে দেখেছি, কোনো গাছে তো এত সুন্দর ফুলের ঘ্রাণ আমি পাইনি। পর্ব 2। হঠাৎ করে এই সুন্দর ফুলের ঘ্রাণ কোথা থেকে আসছে? আমি আমার হাতে থাকা টর্চের আলোতে চারিপাশে দেখি, কিন্তু কোথাও তো কিছু দেখা যাচ্ছে না। আমি আর আজকে রাতে বাঁশি বাজাই না। বাঁশি বাজানো বন্ধ করে আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ফজরে ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে সেই গরু দুইটির কাছে চলে যাই। কি রত্নাবতী আর বাদশাহ, তোমাদের ঘুম কেমন হলো? আশা করি অনেক ভালো হয়েছে। সকাল তো হয়ে গেছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। চলো তোমাদেরকে মাঠে নিয়ে যাই। গরু দুইটিকে নিয়ে আমি আবারও সেই মাঠে চলে আসি। তারপর তাদেরকে ছেড়ে আমি সেই মোটা গাছের নিচে বসে পড়ি বিশ্রাম করতে। ঠিক তখনই গাছের উপর থেকে কিছু একটা আমার শরীরে এসে পড়ে। আমি দেখি একটা কাগজ মুড়িয়ে কেউ একজন আমার দিকে ছুঁড়ে মেরেছে। আমি সাথে সাথে গাছের উপরে তাকাই, কিন্তু পুরো বটগাছ ফাঁকা, কেউ কোথাও নেই। এই কাগজটা ভাঁজ করে আমার শরীরে কে ছুঁড়ে মারল? আমি উঠে দাঁড়াই, তারপর মাটি থেকে সেই ভাঁজ করা কাগজটা হাতে তুলে নেই। কাগজটা খুলতেই আমি দেখতে পাই সেখানে লেখা আছে, বাহ বাহ যুবক, তুমি তো খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারো। তোমার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়েছি। তোমাকে এটার জন্য আমি উপহার দিতে চাই। এতটুকুই লেখা ছিল। আমি আশেপাশে তাকাই, কিন্তু পুরো মাঠ ফাঁকা, কেউ কোথাও ছিল না। এই কাগজটা এখানে কি করে এলো? আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি ভাবতে শুরু করি, এই কাগজে লেখা আছে আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি, কিন্তু আমি তো গতকাল রাতে সেই বাড়ির ভেতরে থেকে বাঁশি বাজিয়েছিলাম। এত বড় বাড়ি, বাইরে অন্য কোনো বাড়িঘর কাছাকাছি নেই। তাহলে কারোর তো আমার বাঁশির সুর শোনার কথা না। কে শুনতে পেল? আর কে এই চিঠিটা লিখে আমার দিকে ছুঁড়ে মারল? যাই হোক, যেই শুনেছে, হয়তো তার কাছে আমার বাঁশির সুর পছন্দ হয়েছে, তবে উপহার দেবে এই কথাটা বিশ্বাস করি না। কেননা এখনকার যুগে মানুষ অন্য কাউকে স্বার্থ ছাড়া কখনোই কিছু উপহার দিতে চায় না।
এগুলো ভাবতে ভাবতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। আমি আমার গরু দুইটাকে আবারও বাড়িতে নিয়ে আসি। গোয়াল ঘরে গরু দুইটাকে বেঁধে সকল দরজা লাগিয়ে বাড়ির সকল বাতি জ্বালিয়ে দেই। রাতের রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। গভীর ঘুমে আমি যখন ছিলাম তখন একটা মেয়েলি কণ্ঠ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, এই শুনতে পারছো? ঘুম থেকে ওঠো, ওঠো না। আজকে বাঁশি বাজাবে না? আসো না, বাঁশি বাজাও। তুমি জানো তোমার বাঁশির সুর শুনতে আমি সেই কোথা থেকে ছুটে এসেছি। এই ওঠো না। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। আমি ঘরের বাতি জ্বালিয়ে দেই, কিন্তু কেউ কোথাও নেই। কেউ কোথাও আছো? কে কথা বলে? কে? আমি বাড়ির বাইরে চলে আসি। আবার চোরটোর বাড়ির ভেতরে না ঢুকে পড়ল। কিন্তু কই, কেউ তো কোথাও নেই। তাহলে আমি কি ভুল শুনলাম? না, ভুল তো শুনিনি। কেউ একজন তো বলল, কি হলো, বাঁশি বাজাবে না? বাজাও, বাঁশি বাজাও। আমি ভুল শুনতে পারি না। নিশ্চয়ই কেউ একজন ছিল, কিন্তু সে কোথায়? কোথায় চলে গেল চোখের পলকেই? সেদিন রাতে আর আমার ঘুম হলো না। সারা রাত আমি বাতি জ্বালিয়ে বসেছিলাম। পরের দিন আমি আবারও আমার গরু দুইটাকে নিয়ে মাঠে যাই। আর বরাবরের মতোই আমি আবারও সেই বটগাছের নিচে গিয়ে বসে পড়ি বিশ্রাম নেয়ার জন্য। আমি বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। হঠাৎ করে আবারও সেই মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাই। সেই মিষ্টি কণ্ঠটা আমার কানের কাছে এসে বলছে, এই সম্রাট, ওঠো না, বাঁশি বাজাও। তোমার বাঁশির সুর আমার শুনতে খুব ইচ্ছে করছে। আমি ঘুম থেকে জেগে উঠি। আশেপাশে বিকেল হয়ে গেছে। আমার গরু দুইটা এখনো মাঠে ঘাস খাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ কোথাও নেই। তাহলে সেই কণ্ঠটা আমি কেন আবারও শুনতে পেলাম? এবার আমি সিওর আমি আমার মনের ভুলে কিছু শুনতে পাইনি। কেউ একজন তো অবশ্যই আছে যে আমি ঘুমিয়ে পড়লেই আমার কাছে আসে। তবে আমি বুঝতেই পারছিলাম না সারাটা দিন কি করে পার হয়ে গেল। আমি সারাদিন ঘুমিয়েছিলাম? না, এমনটা তো এর আগে কখনো ঘটেনি। যাই, এখনই গরু দুইটিকে বাড়িতে নিয়ে যাই। রান্না বাড়া করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। উঠে দাঁড়াই আর গরু দুইটার দিকে হাঁটা শুরু করি। এমন সময় আমি মাটিতে আবারও একটা কাগজে মোড়ানো চিঠি দেখতে পাই। আমি সেই কাগজটাকে আবারও হাতে তুলে নেই। কাগজটা খুলতেই আমি দেখতে পাই আজকে সেখানে লেখা আছে, সম্রাট, তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করছো না। গতকাল রাতে বাঁশি বাজাওনি কেন? দেখো, তুমি কিন্তু আজকে রাতে অবশ্যই বাঁশি বাজাবে। আজকে রাতে যদি তুমি আমার জন্য বাঁশি বাজাও তাহলেই কিন্তু তোমাকে আমি উপহার দেব। এতটুকুই সেই চিঠিতে লেখা ছিল। চিঠিটা পড়ে আমি ভাবনায় পড়ে যাই। কে এমনটা করছে? কে আমার সাথে মজা করছে? না, আসলেই কি মজা করছে? নাকি এমন কেউ আছে যে আমার বাঁশিটাকে খুব বেশি পছন্দ করে? সে চায় আমি তার জন্য বাঁশি বাজাই। ঠিক আছে, আমি বাজাবো। আজকে রাতেই সেই অদেখা অজানা মেয়েটার জন্য আমি বাঁশি বাজাবো। দেখি সে আমার কাছে আসে কিনা। এগুলো ভাবতে ভাবতেই আমি গরু দুইটাকে আবারও বাড়িতে নিয়ে আসি। সন্ধে গড়িয়ে রাত নেমে আসে। সকল দরজা জানালা বন্ধ করে আমি বাতিগুলো জ্বালিয়ে বাঁশিটা নিয়ে বাইরে চলে আসি। তারপর বাঁশি বাজাতে শুরু করি। কিন্তু কই, সেই মেয়েটি তো আমি দেখা পাচ্ছি না, যে মেয়েটি আমি ঘুমিয়ে পড়লেই আমাকে বলে, বাঁশি বাজাও, বাঁশি বাজাও। কই, আজকে তো কেউ নেই, কোথাও নেই। ধ্যাত, ঘরে চলে যাব, নাকি আর কিছুক্ষণ অপেক্ষা করব? যাক, আর কিছুক্ষণ অপেক্ষা করি। এভাবেই মধ্যরাত হয়ে যায়। আমি বিরক্ত হয়ে ঘরের দিকে হাঁটা দেই। আমি যখন সেখান থেকে উঠে আমার ঘরে চলে আসি, আমি দেখতে পাই আমার বিছানার ওপরে অনেকগুলো টাকা পড়ে আছে, আর এতগুলো টাকার পাশে একটা কাগজে মোড়ানো চিঠি। আমি খুব বেশি অবাক হই, কেননা সকল দরজা জানালা আমি নিজ হাতে তালা বন্ধ করেছি। বাইরে থেকে কেউ এই বাড়িতে আসতেই পারবে না। তাহলে এতগুলো টাকা আর এই চিঠি কে রেখে গেল? এতগুলো টাকা একসাথে আমি অনেক দিন পরে দেখেছি, বহু বছর পর। আমি টাকাগুলো হাতে ছুঁয়ে দেখি, এগুলো কি আমার চোখের ভুল নাকি আমি সত্য দেখছি? কিন্তু আসলেই টাকাগুলো বাস্তবে ছিল। আমি সেই কাগজে মোড়ানো চিঠিটা খুলে ফেলি। তারপর সেখানে দেখি লেখা আছে, সম্রাট, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারো। তোমার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়েছি। তুমি নামে যেমন সম্রাট, কাজেও তেমন সম্রাট হতে পারবে যদি আমার কথা মতো চলো। দেখো, আমি চাইলেই তোমাকে ধনী করতে পারবো, অনেক বড়লোক করতে পারবো, কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে। আর হ্যাঁ, তোমার মনে অবশ্যই একটা প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। তুমি জানতে চাও আমি কে?
কি করে তোমার বাঁশির সুর আমি শুনতে আসি? কোথায় বসে শুনি? কিভাবে এই বাড়িতে আসা যাওয়া করি? অনেক কিছুই তুমি জানতে চাও। সব কিছুই তুমি জানতে পারবে সম্রাট, কিন্তু এখন না, সময় আসলে। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।